আজ আমরা আধুনিক ইতিহাসের অন্যতম বিপজ্জনক একটা জালিয়াতি নিয়ে কথা বলবো। ভাবা যায় একটা বইকে বলা হচ্ছে গণহত্যার পরোয়ানা। ব্রিটিশ ইতিহাসবিদ নরম্যান কোন ঠিক এইভাবেই বর্ণনা করেছেন এই নথিটিকে, যা আধুনিক ইহুদি বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্বের একেবারে মূল ভীতি হিসেবে পরিচিত। দাবি করা হয় যে এটা নাকি ইহুদি নেতাদের একটা গোপন মিটিংয়ের মিনিটস, যেখানে বসে তারা পুরো বিশ্বের রাজনীতি, মিডিয়া আর অর্থনীতি কন্ট্রোল করার ছক কষেছিল। এক কথায় বিশ্ব দখলের একটা মাস্টার প্ল্যান। কিন্তু কি হবে যদি এই প্রমাণটাই একটা বিরাট মিথ্যা হয়ে যায়, যদি পুরো ডকুমেন্টটাই বানানো হয়ে থাকে শুধু ঘৃণা ছড়ানোর জন্য? দেখুন, ইতিহাস কিন্তু আমাদের একটা সম্পূর্ণ ভিন্ন গল্প শোনায়। এটা আসলে সাহিত্য চুরি, জালিয়াতি আর এমন এক সাংঘাতিক মিথ্যার গল্প যা একটা গণহত্যাকে উস্কে দিয়েছিল। এর প্রভাবটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে দেখতে হবে কিভাবে এর পুরো ভিত্তিটাকেই ভেঙে দেওয়া হয়েছিল। চলুন এই মিথ্যার মুখোশটা খোলা যাক। ব্যাপারটা বেশ মজার। সময়রেখাটা একবার দেখুন। 1864 সালে একটা বই বের হয়, যেটা ছিল একটা রাজনৈতিক স্যাটায়ার বা ব্যঙ্গ রচনা। এর সাথে ইহুদিদের কোনো সম্পর্কই ছিল না। এরপর প্রায় 40 বছর পর 1903 সালে সেই বই থেকেই লেখাচুরি করে বানানো হলো এই প্রোটোকলস। তবে মিথ্যা তো বেশিদিন টেকে না, তাই না? মাত্র 18 বছরের মাথায় 1921 সালেই লন্ডনের দি টাইমস পত্রিকা অকাট্য প্রমাণসহ পুরো জালিয়াতির ব্যাপারটা ফাঁস করে দেয়। তদন্তে যা বেরিয়ে এলো তা এক কথায় অবিশ্বাস্য। প্রোটোকলসের বেশিরভাগ অংশই আসলে মরিস জোলি নামে একজনের লেখা একটা ফরাসি স্যাটায়ার থেকে সরাসরি কপি করা। জালিয়াতরা কি করেছে জানেন? তারা শুধু মূল চরিত্রগুলোর নাম বদলে ইহুদি নেতা বসিয়ে দিয়েছে, ব্যাস। ইতিহাসবিদরা খুঁজে বের করেছেন যে এই জালিয়াতির পেছনে ছিল জার শাসিত রাশিয়ার গোপন পুলিশ, যাদের নাম ছিল অখরানা। তাদের উদ্দেশ্য ছিল দুটো: এক, উদারপন্থী সংস্কারকদের বদনাম করা, আর দুই, সমাজে ইহুদি বিদ্বেষ উস্কে দেওয়া। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটা যে একটা জালিয়াতি, তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাওয়ার পরেও এর ক্ষমতা কিন্তু কমেনি, বরং অস্ত্র হিসেবে এর ব্যবহার আরও বেড়ে গিয়েছিল। রাশিয়ার বিপ্লবের পর বিরোধীরা এটাকে পশ্চিমে নিয়ে আসে। তারপর আমেরিকার বিখ্যাত গাড়ি ব্যবসায়ী হেনরি ফোর্ড তার পত্রিকায় এটা ছাপিয়ে দেন। দেখতে দেখতে জার্মান, আরবি, জাপানি সহ বহু ভাষা এটা অনুবাদ হয়ে যায়, আর এটা হয়ে ওঠে নাৎসিদের ইহুদি বিদ্বেষী প্রচারণার একটা মূল হাতিয়ার। আর সবচেয়ে বড় পরিহাস কি জানেন? হিটলার সহ প্রায় সব বড় বড় নাৎসি নেতারাই জানতেন যে এই প্রোটোকলস একটা আস্ত জালিয়াতি। জেনে শুনেও তারা এটা ব্যবহার করেছে। নাৎসিদের প্রচারমন্ত্রী জোজেফ গোবেলস তার নিজের ডায়েরিতেই লিখেছিলেন যে তিনি জানেন এটা জাল, কিন্তু তার মতে এটার ওয়াকি সত্য না থাকলেও একটা ভেতরের সত্য আছে যা তাদের এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করবে। কি সাংঘাতিক, তাই না? এই মিথ্যাগুলোই নাৎসিদের পত্রিকার ডের স্টুমারে বারবার ছাপা হতো। বাচ্চাদের দিমাগে ঢুকিয়ে দেওয়া হতো যে ইহুদিরা বিশ্ব দখলের ষড়যন্ত্র করছে, আর এভাবেই তাদের ওপর অত্যাচার আর নিপীড়নকে সাধারণ মানুষের চোখে বৈধতা দেওয়া হয়েছিল। তো এই পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখতে পারি? এটা আমাদের আজকের দিনের খতরনাক সব ষড়যন্ত্র তত্ত্ব চেনার জন্য একটা প্লেবুকের মতো কাজ করে। ভুল তথ্যের এই যুগে ইউনেস্কোর মতো সংস্থাগুলো আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তারা ষড়যন্ত্রমূলক চিন্তাভাবনার কিছু সাধারণ প্যাটার্ন বা ধরন চিহ্নিত করার জন্য গাইডলাইন তৈরি করেছে, আর প্রোটোকলসের ঘটনাটা এর একটা নিখুঁত উদাহরণ। এগুলোর মধ্যে কয়েকটা হল সবকিছু নিয়ে অতিরিক্ত সন্দেহ করা, মানে কোনো প্রাতিষ্ঠানিক ব্যাখ্যায় বিশ্বাস না করা, ধরে নেওয়া যে এর পেছনে নিশ্চয়ই কোনো অশুভ উদ্দেশ্য আছে, আবার সম্পর্কহীন ঘটনার মধ্যে জোর করে একটা যোগসূত্র খুঁজে বের করা, এমনকি একই সাথে পরস্পর বিরোধী দুটো বিশ্বাসও ধরে রাখা। আসলে ষড়যন্ত্র তত্ত্বগুলো কি করে? এগুলো খুব জটিল বাস্তবতাকে ভালো বনাম খারাপের একটা সহজ গল্পে নামিয়ে আনে, যা শুনতে খুব আকর্ষণীয় মনে হয়। তাহলে আমাদের করণীয় কি? মূল কাজটা হলো এই ধরনের প্রচারণার কৌশলগুলো চিনতে শেখা। কোনো কিছু শেয়ার করার আগে একটু থেমে ভাবা, এটা কে লিখেছে, এর উৎসটা কি নির্ভরযোগ্য, লেখার ভাষাটা কেমন? এই সাধারণ চেকলিস্টগুলোই আমাদের ভুল তথ্য ছড়ানো থেকে বাঁচাতে পারে। এই ইতিহাসটা শুধু অতীতের কোনো ঘটনা নয়, এটা আমাদের শেখায় কিভাবে চিন্তা ভাবনা করতে হয়, কিভাবে তথ্য যাচাই করতে হয়, আর আজকের দিনে এই শিক্ষাটা শায়দ আগের চেয়েও অনেক বেশি জরুরি। প্রশ্নটা হলো, জটিল সমস্যাগুলোর এমন আরও কত সহজ ব্যাখ্যা আমাদের চারপাশে ঘুরছে, যা নিয়ে আমাদের দ্বিতীয়বার ভাবা উচিত।